এটা একটা আন্ডাররেটেড সার্ভাইভাল থ্রিলার, যেখানে এক মেয়ে আটকে পড়বে সমুদ্রে না, বরং সমুদ্রের ভিতরে নিচে, পানির মধ্যে। তারপর তার একমাত্র ভরসা হবে তার বোন। সে কিভাবে তার বোনকে বাঁচাবে আর বাঁচাতে পারবে কিনা, সেটা তুমি দেখবে পরের অংশে। তো আর দেরি না করে চলো এক্ষুনি স্টোরি শুরু করি। মুভির শুরুতে আমরা দেখি দুই বোন যারা একদম নিলিবিলি জায়গায় ডাইভিং করতে এসেছে, বড় বোন আর ছোট বোন। তারা বছরে মাত্র একবারই মেলে, সেটাও জোর করেই ছোট বোনকে ডাকে। তারপর তারা কোথাও ট্রিপে যায়, মূলত ডাইভিং করতে। ডাইভিং তাদের বাবাই শিখিয়েছিলেন, যিনি এখন তাদের মধ্যে নেই। তাদের মা ছোট বোনের সঙ্গে থাকে, কারণ বড় বোন কোথায় থাকে আর কি করে কারো জানা নেই। বড় বোনেরও জানা নেই যে ছোট বোন মায়ের সঙ্গে থাকে। লোকেশনে পৌঁছে তারা গাড়িটা উপরের হিলে লাগালো, আর তারপর সব সরঞ্জাম নিয়ে তারা নিচে সমুদ্রের কাছে পৌঁছল। অতিরিক্ত সব সরঞ্জাম পাশেই রেখে দিল, যেমন অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্ক। তারপর ডাইভিং স্যুট পরে দুজনেই পানির নিচে নামল। তাদের মাস্কের মাধ্যমে দুজনেই কথা বলতে পারছিল। এটা একটা পুরো ইন্টারকম সিস্টেম ছিল। তারা একটু নিচে নামল, সেখানে গুহার মতো কিছু পাথর ছিল, যেগুলো অনেকটা সরু ছিল। ওই পাথরগুলোর ফাঁক দিয়ে তারা একটা এয়ার পকেট পর্যন্ত পৌঁছল। ট্যাঙ্ক থেকে একটু অক্সিজেন সেই পকেটে ভরে নিল, তারপর মাস্ক খুলে আরাম করে চিল করতে লাগল। ওই সময় ড্রো তাকে জিজ্ঞেস করল, তুই কি মজা পাচ্ছিস? কারণ তেমন লাগছে না। প্রতি বছর তো আমি তোমাকে ডাকি, কিন্তু মনে হয় তুমি আসতে চাও না। তুমি যাওয়ার পর আমাদের জীবনে একটা ফাঁক থেকে গেছিল। এই কথা শুনে মেয়ে রেগে একাই ওখান থেকে চলে যায়। সে আবার উপরে উঠছিল, তখন হঠাৎ অনেকগুলো পাথর উপরে থেকে পড়তে লাগল। পাথরগুলো পড়ছিল পাহাড় থেকে। ড্রো দ্রুত দেওয়ালের কাছে লেগে গেল, আর মেয়ে অনেক দূরে ছিল। তখন একটা বড় পাথর তার উপর পড়ে গেল, আর তাকে নিয়ে নিচে গভীরে পড়ে গেল। ড্রোয়ের সাথে যোগাযোগও শেষ হয়ে গেল, কিন্তু বোনকে খুঁজতেই হবে। তাই একটা টর্চ নিয়ে ড্রো নামল নিচে পাথরের ওপর। পৌঁছেও একটা দড়ি পাথরের সাথে বেঁধে দিল, তারপর দড়িটা নিয়ে এগোতে লাগল, যাতে ফিরে আসতে সমস্যা না হয়। একটু এগিয়ে গিয়ে মেয়ের সঙ্গে আবার যোগাযোগ হলো। মেয়ে ভেবেছিল ও আটকা পড়েছে, নড়তে পারছে না। ড্রো বলল, লাইট জ্বালাও যাতে আমি তোমাকে দেখতে পাই। ও লাইট জ্বালালো, কিন্তু ড্রোয়ের আশেপাশে তখনও অন্ধকারই থাকলো। উপরন্তু ও প্যানিক করছিল, যার কারণে দড়ির রেলটা হাত থেকে পড়ে গেল। এখন মেয়ের ভয় হচ্ছিল যে এবার সে কিভাবে ফিরে যাবে। কিন্তু একটু খুঁজে দেখার পরে ও রেলটা মিলে গেল। অর্থাৎ ও শান্ত থাকবে তো সবকিছু শর্ট হয়ে যেতে পারে। মেয়েকে ঠিক তাই বলে। তারপর চাটানের সাহায্যে মেয়ে ওকে তার দিকে গাইড করে, আর তারা তাকে মেয়ের লাইটটাও ওর দিকে পড়ল। একটা বড় পাথরের নিচে মেয়ের দুই হাত আটকে পড়েছিল। তারা দুজনেই একসাথে জোর করে পাথরটা উঠানোর চেষ্টা করল, কিন্তু সেটা অসম্ভব ছিল। যতই জোর লাগায় পাথরটা একদম নড়ে না। তারপর ড্রো মেয়েকে টেনে বাইরে বের করার চেষ্টা করল, কিন্তু তাও কোনো লাভ হলো না। জোর লাগানো তাদের কিছুই হবে না, তাদের মাথায় বসাতে হবে। মেয়ে বলে, আমার অক্সিজেন 20-25 মিনিট চলবে। এতক্ষণে তুমি উপরে যাও আর ফোন দিয়ে সাহায্য ডেকে আনো। তারপর ফিরে আসো নিচে। অক্সিজেন ট্যাঙ্ক 2টা পাশে আছে, আর 2টা গাড়িতে। গাড়ির ট্রাঙ্কেও জ্যাকেট থাকবে, সেটা নিয়েও আসো। এতে ওই পাথরটা উঠে যাবে। আমাদের অনেক অপশন আছে, তবে একটা কথা মনে রেখো, 20 মিনিটের টাইমার সেট করে নিবে আমার অক্সিজেন শেষ হওয়ার আগে। এত সব বলে মেয়ে বলে, শান্ত থাকবে। যত বেশি শান্ত থাকবে তত কম অক্সিজেন ইউজ হবে। কিন্তু মনে হয় না ও শান্ত থাকতে পারবে, আর ও দ্রুতই সারফেসে চলে এলো ডিকম্প্রেশনের ছাড়াই। যখন কেউ ডিপ ডাইনিং করে তখন সারফেসে যাওয়ার আগে তাকে কিছুক্ষণ পানির ভিতরেই থাকতে হয়, যাতে তার শরীর অ্যাডজাস্ট করতে পারে। সরাসরি সারফেসে যাওয়া যায় না, গভীর থেকে উপরে উঠে একটু সময় থাকতে হয়, না হলে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। খারাপ পরিস্থিতিতে মানুষ মারাও যেতে পারে। এটা বাধ্যতামূলক ছিল, তাই করতে হলো। কিন্তু উপরে উঠেও বাধ্যতামূলক থামল না। ও দেখল অনেকগুলো পাথর তাদের সামগ্রীর ওপর পড়ে আছে, তাদের ফোন আর 2টো ট্যাঙ্ক সহ। পাথরের নিচে চাপা পড়ে গেছিল। সে আবার পাথর সরানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। উপর থেকে টাইমার বসানোও ভুলে গেছিল, তাই অনেক সময় নষ্ট হয়ে গেল। এখন আনুমানিক টাইমার সেট করল 16 মিনিটের জন্য। তারপর দৌড়ে গাড়ির কাছে গিয়ে গাড়ি আনলক করতে, কিন্তু গাড়ির চাবি ছিল না। তাই জানালা ভেঙে 2টো ট্যাঙ্ক বাইরে বের করল, আর গাড়িটাও আনলক করল। এখন ট্রাঙ্ক খুলতে হবে, যা চাবি ছাড়া খুলবে না। সে পিছনের সিটে কোনো ফাঁক খুঁজছিল, কিন্তু কোনো ফাঁক ছিল না। তখন নিজের ছুরির সাহায্যে সিট কেটে দিল, কিন্তু মাঝখানে ধাতুর প্লেট ছিল, মানে জ্যাকও পাওয়ার সম্ভাবনা তার ছিল না। আর এক সেকেন্ডই ছিল অমূল্য। তাই সে 2টা ট্যাঙ্ক নিয়ে নিচে নামতে শুরু করল। এরই মাঝে এক ট্যাঙ্ক তার হাত থেকে ছিটকে পড়ে গেল। সে তাড়াতাড়ি তুলে নিয়ে নিচে নামল, তারপর নিজের সব গিয়ার পড়তে লাগল। আসলে তারও নতুন ট্যাঙ্ক ব্যবহার করা উচিত ছিল, কিন্তু সে ভাবল পুরানো দিয়েই কাজ চলবে। ঠিক তখনই কাছে একটা নৌকা দেখতে পেল। সময় ভুলে গিয়ে সে চেঁচাতে শুরু করল, কারণ এর থেকে ভালো সাহায্য আর কোথাও পাওয়া যাবে না। এই সুযোগ মিস করা ঠিক হবে না। কিন্তু মেকির অক্সিজেনও চলছিল। যদি না বাঁচি তো বোটকে ডাকার কি লাভ? মানে তুমি সিচুয়েশনটা দেখো, এই মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে।
আর সবকিছু শেষও হতে পারে। বোর্ড যদি এটা দেখতে পায় তাহলে সব প্রবলেম শেষ, কিন্তু যদি না দেখে তো পুরো টাইম নষ্ট, আর মেয়ে তো শেষ। এটা একটা গ্যাম্বল যেটা কেউই বহন করতে পারে না। ড্রুও দ্রুত সব গিয়ার পড়ল আর একটা ট্যাঙ্ক নিয়ে সে নামল পানিতে। যেতে যেতে তার আশা ছিল, তাই সে বোটের দিকে হাত নাড়ছিল, কারণ মন মানছিল না। আর এদিকে ট্যাঙ্কটা তার হাত থেকে ছুটে গেল। মানে এখন আরেকটা সিচুয়েশন মাঝখানে এসে পড়ল। বোট তখন অনেক পাশে ছিল, কিন্তু ট্যাঙ্ক তার থেকে অনেক বেশি জরুরি, কারণ দুটো ট্যাঙ্ক তো পাথরের নিচে আটকা পড়ে গিয়েছিল, ওগুলো আর পাওয়াই যাবে না। তো দুটো ট্যাঙ্কের মধ্যে একটা মেয়ের দরকার, আর একটা তারও দরকার। ট্যাঙ্ক হারানোর কোনো অপশন ছিল না, তাই বোট ছেলে ওকে পানির নিচে নামতে হলো। যদি ঝুঁকি নিত ও হয়তো বোটের লোকটা ওকে দেখে ফেলত, কিন্তু যদি না দেখে। এই কথা যা মেয়ে তাকে বলেছিল এটা ড্রুয়ের মাথাতেও চলছিল। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। মানুষ সবসময় নিজেকেই দোষ দেয়। যদি এমন হতো, যদি ও করত, এটা সব তোর মাথায় আগেই ঘুরছিল। যদি জিনিসগুলো পাথরের কাছে রাখত না তাহলে বাঁচত। যদি আমি ওকে সব না বলতাম ও রাগ করে যেত না, আর পাথরের নিচে ফেসে যেত না। যদি আমি এখানে না আসতাম আর ওকে ডেকে না আনি তাহলে ও ফেসে যেত না। এত কিছু তো ওর মাথার ভিতরে চলছিল, তাই হাত পা তো ফুলে যাওয়াই স্বাভাবিক। এই ট্যাঙ্ক আর রশ্মি এভাবে পড়ে পড়ে নেই। মেয়ে নিজেও শান্ত থাকার পুরা চেষ্টা করছিল, কিন্তু অন্ধকারের মধ্যে নিজের মাথা শান্ত রাখা অনেক কঠিন। ওপর থেকে সময়ও চলে যাচ্ছিল, আর ওর অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। এখন সে শ্বাস ধরে এখানে সেখানে দেখছিল যদি ড্রু এসে পড়ত। ঠিক তখনই ড্রু এসে পৌঁছালো। সে মেয়েকে তার ট্যাঙ্ক থেকে অক্সিজেন দিল, কিন্তু সেটাও শীঘ্রই শেষ হয়ে যাবে। তাকে ওই পড়ে থাকা ট্যাঙ্কটা খুঁজে এনে দিতে হবে। কিন্তু সমস্যা হলো তাদের কাছে মাত্র একটাই ট্যাঙ্ক আছে। একসঙ্গে সেটা নিয়ে যেতে পারবে না, না হলে মারা যাবে। তাই সে সিদ্ধান্ত নিল নিজের ট্যাঙ্ক মেয়েকে দিয়ে দিবে, আর নিজে ট্যাঙ্ক ছাড়া যাবে ফ্রি ডাইভ করে, অর্থাৎ শ্বাস ধরে ট্যাঙ্ক থেকে একটু অক্সিজেন ফুসফুসে নিয়ে। এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সে চলেই গেল। কিন্তু ওর যাওয়ার পর মেয়ে দেখল ট্যাঙ্কটা লিক করছে। সমস্যাগুলো কমছে না, বরং বেড়েই যাচ্ছে। শ্বাস আটকে ড্রু পুরো এলাকা খুঁজে দেখছিল, আর অবশেষে ট্যাঙ্কটা পেয়ে গেল। কিন্তু এখন ফিরে যাওয়ার রাস্তা পাচ্ছে না। যেভাবেই হোক সব মনোযোগ দিয়ে সে তাড়াতাড়ি মেয়ের কাছে পৌঁছালো। তখনই শ্বাস সে ফেলতে পারল। নিজের ট্যাঙ্ক আবার লাগিয়ে নিল, আর মেয়ের হাতে নতুন ট্যাঙ্কটা দিল। তখনই দুজনের কথা হলো। ড্রু মেয়েকে সবকিছু বলল। না তো জ্যাক পেল, না ফোনে কাউকে কল দিতে পারল। ম্যাপ অনুযায়ী সে একটা বাড়ি দেখেছে, যা এখান থেকে প্রায় 1 মাইল দূরে। মেয়ে বলল, বাড়িতে যাওয়ার জন্য আমাদের সময় আছে, না হলে আবার ওপরে যাও এবং যেভাবে হোক জ্যাক নিয়ে আসো। তোমার ট্যাঙ্কের পাইপ লিক করছে, সেটা ঠিক করো, না হলে সব অক্সিজেন লিক হয়ে যাবে। আর হ্যাঁ, সারফেসে যাওয়ার আগে ডিকম্প্রেশন করতে ভুলবে না। এসব কথা শুনে সে ওপরের দিকে গেল, কিন্তু ডিকম্প্রেশনের কথা উপেক্ষা করল, কারণ তাকে বোট ডেকে আনার ছিল। তাই সে আবার সরাসরি ওপরে উঠে গেল। কিন্তু ওপরে তো বোট ছিল না, সেটা অনেক আগে চলে গেছে। সরাসরি ওপরে উঠে আসার কারণে ড্রুয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে বমি করছিল এবং নাক থেকে রক্ত ঝরছিল। কিন্তু এসব কিছু উপেক্ষা করে সে সরাসরি গাড়ির কাছে পৌঁছালো। সে তার ছুরিটা দিয়ে রঙিন লকটা খুলতে চেয়েছিল, কিন্তু সেটা খুলল না। এখন একটাই অপশন বেঁচেছিল, ম্যাপে যে বাড়িটা ছিল যেখানে যেতে মেয়ে মানা করেছিল। কিন্তু সে তো দৌড়ে সেই বাড়িটাতে চলে গেল। কিন্তু ওই বাড়িটা বাড়ি না, একটা পুরনো চার্চ ছিল। দরজাটাও লক ছিল, কিন্তু ওপরে একটা রুম ছিল যেখানে কেউ না কেউ থাকবেই। পাশে একটা স্কুটার ছিল, তাই স্কুটারটা উইন্ডোর নিচে ঠেকিয়ে উইন্ডো ভেঙে ভিতরে ঢুকে গেল। ভিতরে তার একটু জুস মেলে, যা সে খেয়ে শক্তি পেল। তারপর একটা হাতুড়ি আর একটা মার্কার পেল। মার্কার দিয়ে সে ম্যাপের উপর নিজের লোকেশন মার্ক করল, আর সঙ্গে লিখে দিয়েছিল যে আমাদের সাহায্য চাই। সেই ম্যাপটা দরজার সামনে রেখে হাতুড়ি নিয়ে ফিরে গেল। ওদিকে মেয়ের সব পুরনো কথা মনে পড়ছিল, যার কারণে ও চিন্তায় পড়ে গিয়েছিল। এখনও একা বসেছিল, যার কারণে অক্সিজেন আরও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। আসলে এই মুভিটা স্পষ্ট করে বলেনি ঠিক কী ঘটেছিল অতীতে, যেটার কারণে মেয়ে পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে আমি তোমাদের বলি, ওদের বাবা ওই 2 বোনকে ড্রাইভিং শিখিয়েছিল। একদিন মেয়ে ড্রাইভিংয়ে যাওয়ার মন ছিল না, কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল, তবুও মেয়ে গিয়েছিল। ওই দিনটাই ওর বাবা পানিতে ডুবে মারা যায়। সেই দিন থেকেই ও নিজেকে ঘৃণা করতে শুরু করে, আর পরিবারের বাকি সবাইকে, যার মধ্যে মা আর ড্রুও থাকেন, কারণ ওরা সবাই ওর প্রিয়জন। মেয়ে যেতে নিষেধ করেছিল, কিন্তু তবুও তারা গিয়েছিল। কিন্তু যদি ড্রু না যেত তাহলে হয়তো তারা যেত না। ওর বাবার স্মৃতিতে তারা প্রতি বছর ডাইভিং করে। কমপক্ষে ড্রুও তো তাই করে, যদিও মেয়ে সেই দিন কখনো ভোলেনি। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। ড্রু ওর বাবা দেয়া গিফট উপভোগ করে, আর মেয়ের জন্য ডাইভিং বেশি ব্যাঠা নিয়ে আসে। আর তাদের মধ্যে কেউই ভিলেন নয়, এটা তাদের ব্যাক স্টোরি। ঠিকভাবে বলা হয়নি, তবে আমার মতে এটাই হবে। গাড়ি ট্রাঙ্কে ফিরে পৌঁছে গিয়েছিল সে। নিজের ছুরি দিয়ে ট্রাঙ্কের লকের ওপর হাতুড়ি দিয়ে ঠোকাঠুকি করতে শুরু করলো, যাতে সেটা খুলে যায়। কিন্তু উল্টো ছুরি ভেঙে গেল। রাগে সে গাড়ির ওপর হাতুড়ি দিয়ে মারতে লাগলো।
হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। কেন গাড়িটা সে ভাঙে না? গাড়িটা ঠেলে ক্লিফ থেকে নিচে ফেলে দিল, যেটা ট্রাঙ্ক খুলে দিল। কিন্তু ট্রাঙ্কে জ্যাক ছিল না, সেখানে ছিল একটা ফার্স্ট এড কিট আর পাঞ্চার লাগানোর স্প্রে। ড্রো এতটা হতাশ হলো যে চোখে জল এসে গেল, কিন্তু কাদেরও সময় ছিল না। ওখানে একটা সাইনবোর্ড পড়েছিল পাথর পড়ার সম্ভাবনা দেয়া। যদি এটা আগে লাগানো থাকতো, হয়তো ড্রো সেটা বেশি গুরুত্ব দিত। সেটার পোলটা তুলে নিল, তারপর পাঞ্চার স্প্রে আর ফার্স্ট এড টেপের সাহায্যে তার ট্যাঙ্কের পাইপ সিল করল। এরপর দ্বিতীয় ট্যাঙ্ক নিয়ে এসে নেমে গেল। সাথে পোলও ছিল, কিন্তু সাথে একটা হতাশাও নিয়ে যাচ্ছিল যে এইবারও কিছু হবে না। না জ্যাক মিলল, না বাড়িতে কেউ। সে মেয়ের কাছে পৌঁছল, তখন দেখল মেয়ে অদ্ভুত কথা বলছি। মেয়ে বলছিল যে এটা কোনো একটা রিজনের কারণে হচ্ছে, সম্ভবত আমার সাথেই এটা হওয়াটা ছিল। ড্রো ওকে সাহস দিল আর বলল, এই পাথরটা উঠাতে আমাকে সাহায্য করো। এবার ওরা একে অপরের ওপর পুরো জোর দিল, কিন্তু পাথর নড়ল না। এদিকে ড্রোর অক্সিজেন কমতে লাগলো, তাই সে দ্রুত শ্বাস ধরে অন্য ট্যাঙ্কে সরে গেল। তখন ওরা বুঝল আরেকটা ঝটকা লাগলো। ওই ট্যাঙ্কের ভালভ ফ্রিজ হয়ে গেছে, মানে অক্সিজেন বেরোচ্ছে না। তোমার মনে পড়বে, প্রথমবার যখন ওরা দুটো ট্যাঙ্ক নিয়ে পাহাড় থেকে নিচে আসছিল, তখন একটা ট্যাঙ্ক ওর হাত থেকে পড়ে গিয়েছিল। ওই ট্যাঙ্কটাই পড়ার কারণেই এর ভালভ ফ্রিজ হয়ে গিয়েছিল। এখন শ্বাস বন্ধ করে ড্রোর অনেক সময় হয়ে গেছে, আর সে তো মারা যাবে না, তাই সে আবার পুরনো ট্যাঙ্কে চলে গেল, যা দ্রুত খালি হয়ে যাবে। কিন্তু খালি হওয়ার আগে তাদের দুজনের আরেকটা ট্রাই করতে হচ্ছিল। তারা দুজন মিলে আবার জোর দিল, এবং এইবার পাথরটা একটু হেলে গেল, কিন্তু তখনই পোল ভেঙে গেল, আর তাদের আশা ভেঙে গেল। শুরুতে এত অপশন ছিল, এখন একটাও নেই। মেয়ে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল। সে মেনে নিয়েছিল যে সে বাঁচবে না। তখনই ড্রোর মাথায় একটা আইডিয়া এলো। সে নিজের এয়ার জ্যাকেটটা পাথরের নিচে আটকে দিল, তারপর মেয়ের ট্যাঙ্ক থেকে সেখানে বাতাস ভরতে শুরু করল। আইডিয়া ছিল জ্যাকেট ফুটে যাবে আর পাথরকে উপরে তুলে দেবে, কিন্তু জ্যাকেটের সেফটি ভালভ বারবার খুলছিল, মানে একটা লিমিট পর্যন্ত এটা ফ্ল্যাগমেন্টদের বলে। মেয়ে বলে, কোনো সমস্যা নেই, তুমি উপরে যাও, তোমার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। এটা ভাবতে যেও না যে আমি তোমার জন্য মরছি, যেমন সে ভাবত তার বাবার ব্যাপারে। মেয়ে মেনে নিয়েছিল সে একাই মরবে, কিন্তু ড্রোর এখনও হার মানেনি। সে ট্যাঙ্কটা ওখানেই রেখে শ্বাস ধরে সরাসরি উপরে উঠল, আর তৃতীয়বার এভাবে করল, যার ফলে তার শরীরও সহ্য করতে পারছিল না। তার মধ্যে এখন নড়ারও শক্তি ছিল না। নিচে মেয়ের মাথায় কি ছবি ভেসে উঠছিল জানতেও পারছিল না, যার কারণে সে নিজের ভাবনায় ডুবে গিয়েছিল। কিন্তু তখন ড্রো আবার তার কাছে এসে পড়ল, একটা পাথর আর সেই পাঞ্চার স্প্রে নিয়ে। স্প্রেটা জ্যাকেটের সেফটি ভালভে ভরে সে ভালভটা বন্ধ করে দিল। আপাতত সে শ্বাস নিচ্ছিল মেয়ের ট্যাঙ্ক থেকে। ঠিক সেই ট্যাঙ্ক থেকে ড্রো জ্যাকেট ভরে দিল, যার ফলে পাথরটা একটু উঠে গেল। তারপর আরও জোর দিল দুজন মিলে, যার ফলে আমি অবশেষে মেয়ে মুক্তি পেলাম। সে কখনো ভাবতেই পারেনি যে সে এখান থেকে বের হয়ে যেতে পারবে, কিন্তু ড্রো হাল ছাড়েনি, তাই সে বেঁচে গেল। ড্রো যদি চুপচাপ উপরে গিয়ে কাঁদতে ভাগত, তাহলে সারা জীবন কাঁদতেই হতো। শরীরও ছেড়ে দিচ্ছিল, তবুও সে নিজেকে চাপ দিয়েছিল এবং শেষমেশ পথ বের করেছিল। যদি দুজনেই হাল ছেড়ে দিত, তাহলে কথা আলাদা হতো। কিন্তু এখন ড্রোর অবস্থা খুব খারাপ ছিল। সে পুরো মনোযোগ দিয়ে লড়ছিল, আর উপরে ফেরার সাহস তার ছিল না। তাই মেয়ে তাকে নিজের সাথে উপরে নিয়ে যাচ্ছিল। কিন্তু যদি সে সরাসরি সারফেসে গিয়ে, তাহলে বাঁচার সম্ভাবনা কম। তাকে ডিকম্প্রেশন লাগবে, যার জন্য মেয়ে তাকে সেই এয়ার পকেট পর্যন্ত নিয়ে গিয়েছিল। কিন্তু এখানেও বেশি অক্সিজেন নেই, আর মেয়ের ট্যাঙ্কও শেষ হয়ে আসছিল। তাই দুই ট্যাঙ্ক খালি হয়ে গেছে। যদি এখানে থাকতো তারা মরেই যেত, আর যদি সরাসরি উপরে যেত, আমি কি জানি বাঁচবে কিনা, কিন্তু ড্রো একদম মরে যেত। তাদের অক্সিজেন দরকার, যেটার ব্যবস্থা মেয়ে করবে। এই শ্বাস আটকে আবার মেয়ে ফিরে যায় ওই খারাপ ট্যাঙ্কটা নিতে। এটাই একমাত্র অপশন। এক লম্বা শ্বাস নিয়ে মেয়ে চলে গেল, কিন্তু নিজেকে সামলে রাখা লাগবে। ড্রোর জন্য এটা কঠিন ছিল। সে ধীরে ধীরে ডুবছিল, কারণ শরীরে প্রাণ ছিল না। বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারল না, আর পুরোপুরি পানির নিচে ডুবে গেল। মেয়ে ট্যাঙ্ক নিয়ে ফিরে আসার আগেই সে চেতনা হারিয়ে ফেলেছিল, যা দেখে মেয়ে তাড়াতাড়ি পাথর মেরে ভাঙল, যার ফলে অক্সিজেন সেই এয়ার পকেটে ভর্তি হয়ে গেল। কিন্তু ড্রো নিস্তব্ধ ছিল। মেয়ে যে কোনোভাবে ওকে পানিতে সিপিআর দিচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কিন্তু মেয়ে ড্রো থেকে শিখল হার মানতে হয় না। সে নিজের কাজ চালিয়ে গেল, যার ফলে শেষমেশ ড্রো জেগে উঠল। কিছুক্ষণ দুজন ওখানেই ছিল, তারপর মেয়ে ড্রোকে নিয়ে উপরে উঠল। এভাবেই দুই বোন নিজেরাই বাঁচল, আর একে অপরকে মরার হাত থেকে রক্ষা করল। এটা তাদের নতুন জন্ম, যেটা তারা একসাথে থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এভাবেই সিনেমার শেষ।